নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো মোবাইল লার্নিং এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ, মৌলিক অ্যাসপেক্টসমূহ, অ্যাপ্রোচ এবং ইম্পর্টেন্স। এই চারটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বা আলোচ্য ক্ষেত্র নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। শুরুতেই একটি প্রারম্ভিক ধারণা দেওয়া দরকার যে মোবাইল লার্নিং বলতে সাধারণভাবে আমরা কি বুঝি। মোবাইল লার্নিং বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি তা হলো যখন মোবাইল টেকনোলজি বা মোবাইল সিস্টেমকে ব্যবহার করে এডুকেশন সিস্টেমের অন্তর্ভুক্ত যে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে শিখন, এবং পাশাপাশি শিখনের সাথে সাথে প্রত্যক্ষভাবে আরেকটি প্রক্রিয়ার অস্তিত্ব আমরা দেখতে পাই যা প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত, তা হলো শিক্ষণ, টিচিং এবং লার্নিং। যখন মোবাইল টেকনোলজিকে যথার্থরূপে কাজে লাগিয়ে মোবাইলের বিভিন্ন রকমের অ্যাপ্রোচ বা মেকানিজমগুলোকে কাজে লাগিয়ে এই লার্নিংয়ের মতো কাজটি, টিচিংয়ের মতো কাজটিকে যখন একসঙ্গে কন্ডাক্ট করা হচ্ছে, বা এখানে স্টুডেন্টের সঙ্গে টিচারের যে কমিউনিকেশান, সে কমিউনিকেশান অ্যাপ্রোপ্রিয়েটলি বা তাৎপর্যপূর্ণভাবে করা সম্ভব হয়ে উঠছে, তখন সেই বিশেষ ব্যবস্থাকে সাধারণভাবে বলা হচ্ছে মোবাইল লার্নিং। আমরা জানি মোবাইল বলতে সাধারণভাবে সেই ডিভাইসকে উল্লেখ করা হয় বা সেই ডিভাইসকে বোঝায় যে ডিভাইসটি সম্পূর্ণভাবে ওয়্যারলেস, এবং ওয়্যারলেস একটি মেকানিজম, যে মেকানিজমকে সাধারণভাবে আমরা শিক্ষণের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যদি ব্যবহার করি, তার ফলে যদি লার্নিং বা শিখন ক্রিয়াটি সম্পন্ন হয়, তখন বলা হবে সেই শিখনের প্রক্রিয়াটি মোবাইল লার্নিং। এই যে মোবাইল লার্নিং, সে মোবাইল লার্নিং সম্পর্কে একবিংশ শতাব্দীর প্রথম দশক এবং দ্বিতীয় দশকে এক বিশেষ মাত্রায় মোবাইল লার্নিং সম্পর্কে সমগ্র বিশ্বের মানুষ প্রতিষ্ঠিত করেছে। যাই হোক, আজকে আমরা মোবাইল লার্নিং সম্পর্কে আলোচনা করব, এর মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব, এর মুখ্য অ্যাসপেক্টসগুলি সম্পর্কে আলোচনা করব, এর বিভিন্ন রকমের অ্যাপ্রোচ এবং গুরুত্বের যে জায়গাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক। বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। প্রথমেই আমরা দেখব মোবাইল লার্নিংয়ের যে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি উল্লেখ করা হয়েছে, তা হলো মোবাইল লার্নিং ইজ লার্নিং কন্ডাক্টস ইন এনি টাইম অ্যান্ড এনি স্পেস। এখানে বলা হচ্ছে যে এই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় যখন লার্নিংকে কন্ডাক্ট করা যায়, যে টেকনোলজি বা যে সিস্টেমের মাধ্যমে এই লার্নিংকে কন্ডাক্ট করা যায় বা লার্নিংকে সম্পন্ন করা যায়, সেই লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে মোবাইল লার্নিং। এক্ষেত্রে আমরা জানি যে এই মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে, মোবাইল লার্নিং সম্পাদনের ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয়, তা হলো ওয়্যারলেস মেকানিজম বা সাইবারনেটিক্সের যথার্থ প্রয়োগ। এই সাইবারনেটিক্সের যথার্থ প্রয়োগ বা ওয়্যারলেস মেকানিজমকে যথার্থভাবে বা কার্যকরী রূপে প্রয়োগ করার মাধ্যমে যে কোনো সময়ে যে কোনো স্থানে যখন শিখনকে একই সঙ্গে বহু সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে যুক্ত করা যায় বা প্রত্যক্ষভাবে কমিউনিকেশন করা যায়, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস মেকানিজমকে যথার্থভাবে প্রয়োগ করা যায়, যে ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে সেই লার্নিং প্রসেস বা লার্নিং অ্যাপ্রোচকে সাধারণভাবে আমরা মোবাইল লার্নিং বলে উল্লেখ করে থাকি। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমরা আলোকপাত করব। সেখানে বলা হয়েছে মোবাইল লার্নিং ইজ ইনস্ট্রাকশনাল প্রসেস ইন ডান বাই ভয়েস গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন বেসড। এখানে যে লার্নিং হবে, লার্নিংয়ের যে মেকানিজম বা লার্নিং কন্টেন্ট যে পাঠানো হবে বা ছাত্রদের বা শিক্ষার্থীদের মধ্যে সেন্ড করা হবে, সেগুলি মূলত ভয়েস গ্রাফিক্স টেকনিকের মাধ্যমে এবং অ্যানিমেশন টেকনিকের মাধ্যমে। এই অ্যানিমেশন টেকনিক ও ভয়েস গ্রাফিক্সের টেকনিককে যদি যথেচ্ছভাবে বা উপযুক্তভাবে প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে শিক্ষার্থীদেরকে অতি দ্রুত সক্রিয় করা যাবে এবং পাশাপাশি তাদেরকে শ্রেণীকক্ষে বা এই যে টিচিং লার্নিং সিস্টেম, সেই টিচিং লার্নিং সিস্টেমে তাদেরকে কিন্তু সক্রিয় রূপে পার্টিসিপেশনে উৎসাহিত করা যাবে, তাদেরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করা যাবে। তাই বলা হচ্ছে যে এক্ষেত্রে মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে ইনস্ট্রাকশনাল প্রসেসটা সম্পূর্ণভাবে ভয়েস গ্রাফিক্স এবং অ্যানিমেশন বেসড।
অর্থাৎ অ্যানিমেশনের উপর ভিত্তি করে এবং ভয়েস গ্রাফিক্সের উপর ভিত্তি করে এই ইনস্ট্রাকশনাল প্রসেসটি পরিচালিত হয়ে থাকে, বিশেষ করে এই মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে। মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে আরও বলা হয়েছে টিচিং ইজ ডান অন মুভ, চলমান অবস্থায় পড়ানো হয়। অর্থাৎ যদি আমরা সাধারণ ফর্মাল ক্লাসরুম সিচুয়েশনে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে একটি স্পেস হচ্ছে ফিক্সড এবং সেই একাডেমিক কাজকর্ম করার জন্য সময় হচ্ছে ফিক্সড। কিন্তু এখানে মোবাইল লার্নিংয়ের মাধ্যমে যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোনো শিক্ষার্থী যদি মনে করে সে তার লার্নিংয়ের বিষয়বস্তুগুলোকে শিখবে, সে শিখতে পারে। এবং একই রকমভাবে বিভিন্ন টেকনিক বা বিভিন্ন রকমের মোবাইল টেকনোলজিকে কাজে লাগিয়ে শিক্ষক মহাশয় যদি মনে করেন তাদের সাথে কমিউনিকেশন করতে চান, তিনি কিন্তু কমিউনিকেশন করতে পারবেন। সেজন্য এটি টেকনিক্যালি উল্লেখ করা হয় যে এক্ষেত্রে টিচিং সম্পূর্ণভাবে মুভেবল হয়, অর্থাৎ পরিচালন যোগ্য হয়। বা এখানে বলা হচ্ছে যে টিচিং সবসময় একটি পরিবর্তনশীল অবস্থা বা পরিবর্তনশীল সময়ে বা পরিবর্তনশীল জায়গার নিরিখে এটি একই সঙ্গে সম্পন্ন হতে পারে। টিচিং ইজ ডান অন মুভ, বা পরিবর্তনশীল বা চলমান অবস্থায়। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে, মোবাইল লার্নিং ইজ ইনস্ট্যান্ট কমিউনিকেশন বা ইমেলস অ্যান্ড SMS। ইনস্ট্যান্ট কমিউনিকেশন করার জন্য মোবাইল লার্নিংয়ে যে মেকানিজম বা যে টেকনিকটি ফলো করা হয়, সে টেকনিকটি হলো ইমেল, ইলেকট্রনিক মেইল আদান প্রদানের মাধ্যমে কিংবা মেসেজ ট্রান্সফরমেশনের মাধ্যমে এখানে কিন্তু মোবাইল লার্নিংয়ের বিষয়টি নির্ধারিত হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া, এটি গুরুত্বপূর্ণ স্টাইল। কারণ আমরা জানি যে কোনো এডুকেশন সেক্টরে, যে কোনো একাডেমিক কাজের ক্ষেত্রে এই একাডেমিক কমিউনিকেশন বা ক্লাসরুম কমিউনিকেশন এর বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে কমিউনিকেশনের কাজটি এই মোবাইল লার্নিং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মূলত ইনিশিয়ালি তাৎক্ষণিকভাবে বা অত্যন্ত দ্রুততার সঙ্গে যে সিস্টেমটি বিশেষ ফলপ্রদ বা কার্যকরী প্রমাণিত হয়, সে সিস্টেমটি হচ্ছে ইমেল সেন্ডিং এবং মেসেজ সেন্ডিংয়ের মাধ্যমে। এই ইমেল পাঠানো এবং মেসেজ পাঠানোর মাধ্যমেই সাধারণভাবে এই মোবাইল লার্নিংয়ের বিষয়টি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হয়ে থাকে। এবং এক্ষেত্রে কিন্তু এই লার্নিংয়ের একটি জনপ্রিয়তা যে কোনো স্তরের, যে কোনো সমাজের, যে কোনো ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে এই ধরনের শিক্ষণের কিন্তু বিশেষ গুরুত্ব আমরা একবিংশ শতাব্দীর প্রথম এবং দ্বিতীয় দশকে স্পষ্টভাবে অনুভব করতে পেরেছি। এরপরে আমরা আরও যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোকপাত করব। মোবাইল লার্নিং সম্পর্কে বলা হয়েছে ইনস্ট্যান্ট কন্টেন্ট ডেলিভারিং সিস্টেম। এখানে বলা হচ্ছে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গা থেকে ইনস্ট্যান্ট কন্টেন্টকে ডেলিভার করা যায়। যে কোনো সময়ে, যে কোনো জায়গা থেকে তৎক্ষণাৎ যে কোনো ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, ইনস্ট্রাকশনাল কনসেপ্টকে ডেলিভার করা যায়। ডেলিভারেশনের জন্য, ইনফরমেশন বা নলেজ প্রোভাইড করার জন্য কোনো ফিক্সড টাইম থাকে না বা ফিক্সড কোনো সময় থাকে না, দিনের কোনো একটা নির্দিষ্ট সময়। যেমন সাধারণভাবে আমরা দেখি যে আমাদের ভারতবর্ষের শিক্ষালয়গুলিকে যদি আমরা দেখি, কিছু আমরা জানি যে ডে স্কুলিং রয়েছে, আবার ডেতে মানে দিনের বেলা পড়াশুনো হয়, আবার কিছুতে সন্ধ্যাকালীন পড়াশুনো হয়। যে স্কুল বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিনের বেলা হয়ে থাকে তাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে, সকাল 10টা বা 10:30 থেকে কিংবা 11টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়। এখানে মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে এরকম কন্টেন্ট ডেলিভারেশনের জন্য বা নলেজ ট্রান্সফরমেশনের জন্য বা ইনস্ট্রাকশনাল প্রসেসকে এক্সিকিউট করার জন্য এরকম কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না। কোনো শিক্ষক যদি মনে করেন মধ্যরাত্রিতে ছাত্রদের সঙ্গে যোগাযোগ করবেন, অর্থাৎ কন্টেন্ট ডেলিভার করবেন, সে কন্টেন্ট কিন্তু ইনস্ট্যান্ট তিনি ডেলিভার করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয় না। এরপরে যে পয়েন্টটির কথা বলা হয়েছে, মোবাইল লার্নিং ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ সিনক্রোনাস সিস্টেম। আমরা এ প্রসঙ্গে একটু জেনে নিই। সিনক্রোনাস কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেকানিজম, কিংবা বলা যেতে পারে যে সাইবারনেটিক্স মেকানিজম বা ইন্টারনেটকে ব্যবহার করে, ইন্টারনেটের সাহায্যে যখন অ্যাট দ্য সেম টাইম, এখানে আমাদের এই শব্দটি মনে রাখা দরকার, অ্যাট দ্য সেম টাইম যখন টিচার এবং স্টুডেন্টসের মধ্যে কমিউনিকেশন হয়, যেমন হতে পারে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, যেমন হতে পারে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, অ্যাট দ্য সেম টাইম যখন লার্নার এবং টিচারের মধ্যে কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশন যখন যে প্রসেসও হয়ে থাকে সেটি টেকনোলজির পরিভাষায় বা মোবাইল টেকনোলজির পরিভাষায় বা ইন্টারনেট টেকনোলজির পরিভাষায় সাধারণভাবে সেটিকে আমরা সিনক্রোনাস মেকানিজম বলে উল্লেখ করে থাকি। আর এখানে মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু সিনক্রোনাস মেকানিজম বা সিনক্রোনাস প্রসিডিওরের যথার্থ প্রয়োগ আমরা দেখতে পাই। এক্ষেত্রে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি
ফ্লেক্সিবিলিটি কেন না, তো ফ্লেক্সিবিলিটি এই কারণে, কারণ লার্নাররা যেরকমভাবে শিখতে চায়, যে সময়ে শিখতে চায়, যে পরিস্থিতিতে শিখতে চায়, তারা কিন্তু তাদের মতো করে সেই সময় পরিস্থিতি অনুসারে তারা কিন্তু শিখতে পারবে। এবং কন্টেন্ট ডেলিভারেশন কিন্তু অ্যাট দ্য সেম টাইম হতে পারে। এখানে অবশ্য সিনক্রোনাস সিস্টেম রান করানোর জন্য এখানে পারস্পরিক একটি এগ্রিমেন্টের দরকার হতে পারে, প্রয়োজন হতে পারে, বা একটি পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা হতে পারে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া, কোন সময়ের মধ্যে তারা এই লার্নিংয়ের কাজটি করতে চাইছেন বা টিচিংয়ের কাজটি করতে চাইছেন। এখানে যেমন আমরা বলতে পারি যে অনলাইন প্রোগ্রামিং, অনলাইন ক্লাস, অনলাইন কমিউনিকেশন, এই যে কাজগুলি, এই কাজগুলি কিন্তু মূলত এই সিনক্রোনাস মেকানিজমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ডাইরেক্ট ইন্টারাকশন এই ইন্টারনেট সিস্টেম বা সাইবারনেটিক্স টেকনিক এর যথার্থ প্রয়োগের মাধ্যমে এটি কিন্তু হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে ইউটিলাইজেশন দ্য অ্যাপ্রোচ অফ অডিও ভিডিও টেলিকনফারেন্সিং। এখানে যেমন বলা হচ্ছে যে বিভিন্ন রকমের অ্যাপ্রোচ রয়েছে, যেমন অডিও অ্যাপ্রোচ রয়েছে, ভিডিও অ্যাপ্রোচ রয়েছে। একই রকমভাবে আমরা যেটি নিয়ে আলোচনা করলাম টেলিকনফারেন্সিং, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে বা দূরভাষ যন্ত্রের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে যখন যোগাযোগ করা হয় বা কনফারেন্স করা হয় বা ইন্টারাকশন করা হয়, ডিসকাশন করা হয়, তখন সেটিকে আমরা টেলিকনফারেন্সিং বলে। অর্থাৎ অডিও কনফারেন্সিং হতে পারে বা অডিও ক্লিপ বিভিন্নভাবে লার্নারদের কাছে ট্রান্সফার করা যেতে পারে। এবার যদি কোনো অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ লার্নারদের কাছে পাঠিয়ে দেওয়া হলো এবং লার্নাররা সেই বিষয়গুলিকে নিজেদের মতো করে নিজেদের সুইটেবল সময়ে তারা যখন সেই বিষয়গুলিকে শুনছে বা সেই বিষয়গুলিকে দেখছে, সেই অডিও বা ভিডিওগুলোকে দেখছে বা শুনছে, সেরকম পরিস্থিতিতে যে মেকানিজমটি রান করে, সেটা মেকানিজমটিকে সাধারণভাবে অ্যাসিনক্রোনাস মেকানিজম বলে উল্লেখ করা হয়। তাই বলা হচ্ছে যে মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে একদিকে যেমন সিনক্রোনাস মেকানিজমকে ফলো করা হয়, পাশাপাশি অ্যাসিনক্রোনাস মেকানিজমকে কিন্তু এখানে স্পষ্টভাবে ফলো করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা দেখব যে মোবাইল লার্নিং সম্পর্কে এখানে বলা হয়েছে বা মোবাইল লার্নিংয়ের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে ফ্লেক্সিবল টিচিং টাইম 24/7। এখানে যেটিকে বলা হচ্ছে 7 দিনের 24 ঘন্টার যে কোনো সময়ে লার্নার যদি মনে করেন তাদের লার্নিংয়ের কাজটি সম্পন্ন করবেন, একই রকমভাবে টিচার যদি মনে করেন তার টিচিংয়ের কাজটি সম্পন্ন করবেন। অর্থাৎ টিচিং লার্নিংয়ের জন্য কোনো রকম ফিক্সড টাইমিংয়ের কোনো দরকার হয় না। এখানে কিন্তু 24/7 আওয়ারের যে বিষয়টি, সেটি কিন্তু টাইম ফ্লেক্সিবিলিটি, স্পেস ফ্লেক্সিবিলিটি কিন্তু আমরা দেখতে পাই এখানে। সেই জন্যই বলা হচ্ছে টিচিং মুভেবল কন্ডিশনে থাকে, লার্নিংও কিন্তু একই রকমভাবে মুভেবল কন্ডিশনে থাকে। এখানে আরেকটি বিষয় আমরা এখানে পরের বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে মোবাইল লার্নিং ইজ বোথ সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস ফিডব্যাক সিস্টেম অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু আমরা সিনক্রোনাস সিস্টেমও দেখতে পাই, অ্যাসিনক্রোনাস সিস্টেমও দেখতে পাই ফিডব্যাক প্রোভাইডের ক্ষেত্রে। অর্থাৎ যখন ডাইরেক্ট অনলাইন কমিউনিকেশন বা অনলাইন কনভারসেশন হচ্ছে বা কনফারেন্সিং হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু লার্নাররা বিভিন্নভাবে ফিডব্যাক প্রোভাইড করে থাকে। একই রকমভাবে অ্যাসিনক্রোনাস মেকানিজমের ক্ষেত্রেও অ্যাসিনক্রোনাস সিস্টেম বা টেকনোলজি যখন ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লার্নাররা বিভিন্নভাবে তাদের কিন্তু ফিডব্যাক প্রোভাইড করতে পারেন। অর্থাৎ তাদের লার্নিং যথার্থভাবে সম্পন্ন হচ্ছে কিনা, কিংবা ইনস্ট্রাকশনাল ইনফরমেশানগুলো বা ইনস্ট্রাকশনাল নলেজগুলি লার্নারদের কাছে যথার্থরূপে পৌঁছাচ্ছে কিনা সে সম্পর্কিত ফিডব্যাক সিস্টেম কিন্তু আমরা এখানে এই মোবাইল সিস্টেমের মধ্যে বা ওয়্যারলেস ডিভাইস বেসড যে লার্নিং প্রসিডিওর, সেখানে কিন্তু আমরা দেখতে পাই। এরপরে যে জায়গাটির সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে পারফরমেন্স বেসড গ্রেডিং সিস্টেম। এখানে মোবাইলকে কিন্তু এখানে তাদের অ্যাচিভমেন্ট বা তাদের পারদর্শিতার বিষয়গুলি সম্পর্কে বা তাদের পারদর্শিতাগুলিকে ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা গ্রেডিং সিস্টেমের যথার্থ প্রয়োগ আমরা দেখতে পাই। তবে এই গ্রেডিং সিস্টেমটা হবে লার্নারদের পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ যে ফিডব্যাক প্রোভাইড করবে, লার্নাররা যেভাবে ফিডব্যাক প্রোভাইড করবে বা যেভাবে কমিউনিকেশন করবে, সেই কমিউনিকেশন বা ফিডব্যাক প্রোভাইড করা, কিংবা বলা যেতে পারে অনলাইন এক্সামিনেশন হতে পারে, সেখানে ডাইরেক্ট ইন্টারভিউ সিস্টেমের মাধ্যমে এক্সাম হতে পারে। এরকমভাবে বিভিন্ন রকমের মেজারমেন্ট টেকনিককে ডাইরেক্টলি ইন্টারাকশান বা অ্যাসিনক্রোনাস মেকানিজমের মাধ্যমে ইন্টারাকশানের মধ্য দিয়ে তাদের পারফরমেন্সকে কিন্তু যথার্থভাবে মূল্যায়ন করা যেতে পারে। সেই স্কোপ বা সেই মেকানিজম কিন্তু আমরা মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাই।
এরপরে যে জায়গাটি বলা হয়েছে মোবাইল লার্নিং ইজ ইন্ডিভিজুয়ালাইজড টেস্ট সিস্টেম, এখানে কিন্তু ব্যক্তিতান্ত্রিক, অর্থাৎ সাধারণ অবস্থায় যেমন দেখি একটি একটি পরীক্ষার হলে বা একটা নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে একটা পরীক্ষার হলে বহু সংখ্যক ছাত্র দলীয়ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে দলীয়ভাবে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নেই। এখানে কিন্তু এক একজন ছাত্র তারা কিন্তু সেপারেটলি এককভাবে তারা কিন্তু এখানে এই টেস্টিং সিস্টেমে বা এই মেজারমেন্ট সিস্টেমে কিন্তু তারা অংশগ্রহণ করে তাদের পারফরমেন্স সম্পর্কিত মূল্যায়ন যে ক্রিয়া সেটিকে সহযোগিতা করার জন্য। এরপরে আমরা আলোচনা করব মোবাইল লার্নিংয়ের যে সমস্ত অ্যাসপেক্টসগুলো রয়েছে সেই অ্যাসপেক্টসগুলো কী কী। এখানে প্রথম যে অ্যাসপেক্টসের কথা বলা হয়েছে লার্নিং বাই ওয়্যারলেস ইলেকট্রনিক ডিভাইস। মোবাইল লার্নিংয়ের যে বিবেচ্য বিষয় বা আলোচ্য ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র বা যে সমস্ত টেকনিক্যাল অ্যাপ্রোচ আছে, টেকনিক্যাল অ্যাসপেক্টস রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লার্নিং কীভাবে হবে না, তো লার্নিং হবে বিশেষ প্রকারের যন্ত্র ব্যবহারের মাধ্যমে। সে যন্ত্রটি কেমন হবে? ওয়্যারলেস ইলেকট্রনিক ডিভাইস। এটি কোনো রকমের তার থাকবে না, কিন্তু এটি ডিভাইস হবে ইলেকট্রনিক ডিভাইস বা যেটিকে আমরা মোবাইল বলছি। এই মোবাইলের মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে লার্নিং সম্পন্ন হবে। অর্থাৎ লার্নার ইনফরমেশন রিসিভ করবে, সেটিকে ভালোভাবে অ্যানালাইসিস করবে বা সেটিকে ভালোভাবে বুঝবে, বোঝার পরে সে যথার্থভাবে সেটাকে প্রসেসিং করবে, কগনিশনে কনভার্ট করবে এবং কনভার্ট করার পরে সে কিন্তু যে ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু ফিডব্যাক প্রোভাইড করবে। যে ফিডব্যাকের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে সে লার্নারের লার্নিং ক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা। এটি টোটাল ক্রিয়াটি সম্পূর্ণ হবে এই ওয়্যারলেস মেকানিজমের মাধ্যমে বা এই মোবাইলের মাধ্যমে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট যেটা বলা হয়েছে সেটি হচ্ছে লার্নিং উইদাউট ফিক্সিং টাইম অ্যান্ড লোকেশন। এক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, সেটি হচ্ছে এখানে এই মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে সময় কিন্তু ফিক্স নয়, এখানে লোকেশান কিন্তু ফিক্স নয়। অর্থাৎ কোনো স্থান যেমন নির্দিষ্ট হয় না, নির্দিষ্ট থাকে না, একই রকমভাবে সময়ও কিন্তু নির্দিষ্ট থাকে না। অর্থাৎ উইদাউট ফিক্সিং টাইম অ্যান্ড লোকেশান এর বিষয়টিকে মান্যতা দেওয়া বা সেটিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে কিন্তু শিখন ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্টটি রয়েছে সেটি হচ্ছে এরকম যে মোবাইল লার্নিং কীভাবে হয়ে থাকে। এখানে বলা হয় যে কন্টেন্টকে ডিজাইন করা বা কন্টেন্টকে ডেলিভার করার ক্ষেত্রে মোবাইল ডিভাইসটিকে কিন্তু মুখ্য ডিভাইস হিসেবে কিন্তু কাজে লাগানো হয়। অর্থাৎ ডিজাইনিং অ্যান্ড ডেলিভারিং কন্টেন্ট বাই মোবাইল, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু কন্টেন্টকে ডেলিভার করা হবে এবং বা মোবাইলের মাধ্যমে সেই কন্টেন্ট বা লার্নিংয়ের জন্য যে উপযুক্ত কন্টেন্ট সেই কন্টেন্টকে ডিজাইন করা হবে। মোবাইল মেকানিজম বা মোবাইল টেকনোলজির মাধ্যমেই কন্টেন্ট ডিজাইনিংয়ের কাজটি যেমন হবে, সাইড বাই সাইড কিন্তু সেই কন্টেন্টটিকে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন করা কন্টেন্টটি কিন্তু ডেলিভারও করা হবে। অর্থাৎ ডিজাইনিং দ্য কন্টেন্ট অ্যান্ড ডেলিভারিং দ্য কন্টেন্ট বোথ আর সেই দুটো জিনিসই কিন্তু একসঙ্গে মোবাইল টেকনোলজি বা মোবাইলের মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে। এরপরে যে অ্যাসপেক্টসের কথা বলা হয়েছে মোবাইল লার্নিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস বা আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে লার্নিং কমিউনিকেশন বাই মোবাইল। এই যে সম্পূর্ণ যে টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে যে কমিউনিকেশন এসেনশিয়াল, কমিউনিকেশন যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ইনস্ট্রাকশনাল প্রসেসটি যথার্থরূপে সম্পন্ন হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে, সেটি হচ্ছে যে মুখ্য ভূমিকা পালন করে সে প্রসেসটি হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন প্রসেসটি কিন্তু এই লার্নিংয়ের ক্ষেত্রে বা টিচিংয়ের ক্ষেত্রে আবশ্যিক রূপে যে বিষয়টি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে দেখতে পাই যে লার্নিং কমিউনিকেশনের কাজটি মূলত মোবাইলের মাধ্যমে হয়। অর্থাৎ টিচাররা যেমন ইনফরমেশন বা মেসেজ বা কন্টেন্ট ডেলিভার করেন মোবাইলের মাধ্যমে, পাশাপাশি সেটি কিন্তু ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে, ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে একটি নির্দিষ্ট মিডিয়ামের মাধ্যমে সেটি কখনও টেক্সট রূপে যেতে পারে, সেটি SMS রূপে যেতে পারে, সেটি অডিও ক্লিপ রূপে যেতে পারে, ভিডিও ক্লিপ রূপে যেতে পারে বা টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে যেতে পারে এবং সেটি লার্নার যে রিসিভ করার পরে তারা কিন্তু সেই মোবাইলের মাধ্যমে বা মোবাইল ডিভাইসের মাধ্যমে তারা কিন্তু ফিডব্যাক প্রোভাইড করে যে তাদের কাছে ইনফরমেশন রিসিভড হয়েছে কিনা সে সম্পর্কে। তাই বলা হচ্ছে যে লার্নিং কমিউনিকেশনের প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ এই মোবাইল মেকানিজমের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়ে থাকে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস। এরপরে যে অ্যাসপেক্টসটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। তাদের যে পারদর্শিতা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং সেগুলির যথাযথ মূল্যায়ন করার যে বিষয়টি সেটিও কিন্তু মোবাইল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপ্রোচেস অফ মোবাইল লার্নিং।
মোবাইল লার্নিংয়ের অ্যাপ্রোচগুলি কী কী রয়েছে? অ্যাপ্রোচ বলতে আমরা কী বুঝবো? অ্যাপ্রোচ মানে বলবো যে কাজ করার স্টাইল কী কী রয়েছে, কী কী স্টাইলে এটি এই মোবাইল লার্নিংয়ের মেকানিজমটা সম্পন্ন হবে। ওইখানে যেটি আমরা আসপেক্টসে আলোচনা করছি, কোন কোন দিকগুলো এখানে হয়ে থাকে, কোন কোন কাজগুলো কী কীভাবে হয়ে থাকে, কোন কোন কাজগুলো হয়, কোন কোন কাজগুলো কনসেন্ট্রেট করা হয়, সেটি হচ্ছে অ্যাসপেক্টসে আলোচনা করা হয়েছে। এবং অ্যাপ্রোচের যেটা আলোচনা করা হবে যে কী কী ধরনের, কী কী উপায়ে সে কাজগুলি হবে, কী কী রকমের সেই কাজগুলি হবে, অর্থাৎ কাজ করার স্টাইলস কী হবে, কাজ করার মেকানিজম কী হবে, সে সম্পর্কে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। এখানে প্রথম অ্যাপ্রোচ, আমরা এই অ্যাপ্রোচগুলি সম্পর্কে আলোচনা করেছি, বা এই মোবাইল লার্নিংয়ের যে কীভাবে হবে, কী ধরন রয়েছে, মোবাইল লার্নিংয়ের ধরন কী কী, প্রথম ধরন যেটি হিসেবে বলা হয়েছে বা অ্যাপ্রোচ হিসেবে বলা হয়েছে সিনক্রোনাস অ্যাপ্রোচ। সিনক্রোনাস অ্যাপ্রোচে অলরেডি আমরা বলেছি যে অ্যাপ্রোচে এই টিচিং এবং লার্নিং, টিচার যখন টিচ করছেন বা ইনস্ট্রাকশন সেন্ড করছেন বা মেসেজ সেন্ড করছেন এবং লার্নার যখন সেই সেন্ড করা ইনফরমেশন বা মেসেজটা রিসিভ করছে, এইটা যখন অ্যাট দ্য সেম টাইম হবে, অর্থাৎ টিচিংয়ের পাশাপাশি লার্নিংয়ের কাজটি যখন অ্যাট দ্য সেম টাইম হবে, তখন সেই অ্যাপ্রোচটিকে বলা হবে সিনক্রোনাস অ্যাপ্রোচ। একই রকমভাবে যখন এই অ্যাপ্রোচটি এটি টাইমের পরিপ্রেক্ষিতে এটা সম্পন্ন হবে, অর্থাৎ টিচার মেসেজ সেন্ডিং করলো, মেসেজ ট্রান্সফার করলো, কিন্তু সেই মেসেজটি লার্নারের কাছে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছালো এবং পৌঁছানোর পর লার্নার সেই সম্পর্কিত ফিডব্যাক একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা টাইম ইন্টারভ্যালের পরিপ্রেক্ষিতে সেই মেসেজটি বা কমিউনিকেশনে বা মেসেজ রিসিভ করার যে রিসিভড হলো সেটি সম্পর্কিত ফিডব্যাক কিন্তু প্রোভাইড করবে। তখন সেই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে বা স্টাইল অফ লার্নিংয়ের যে লার্নিং রয়েছে সেটিকে অ্যাসিনক্রোনাস অ্যাপ্রোচ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যে এখানে লার্নিং হবে ট্যাভি সিস্টেমের মাধ্যমে, ট্যাভি টেকনিকের মাধ্যমে লার্নিং সম্পন্ন হতে পারে। কী কী ট্যাভি মানে এখানে যেমন বলা হয়েছে টি স্ট্যান্ডস ফর টেক্সট, এ স্ট্যান্ডস ফর অডিও, ভি ভিডিও অ্যান্ড আই ইমেজেস। এরকম 4 রকমের কন্টেন্টের 4 রকমের বা 4 ধরনের বা 4টি উপায়ে আমরা কিন্তু কন্টেন্টকে আমরা লার্নিং কন্টেন্টকে লার্নারের কাছে পৌঁছে দিতে পারি। সেটি হচ্ছে টেক্সট রূপে, ছোটো ছোটো টেক্সট আকারে, ছোটো ছোটো প্যাসেজ আকারে, ছোটো ছোটো প্যারাগ্রাফ আকারে যখন কিছু ইনফরমেশান তাদের কাছে টেক্সট রূপে যখন পৌঁছাচ্ছে সেভাবে লিখিত রূপে, সেটা হচ্ছে টেক্সট ফর্ম অফ লার্নিং বা ইনফরমেশন সেন্ডিং। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অডিও ক্লিপ আকারে, অডিও রেকর্ড আকারে, সেই অডিও ক্লিপ বা অডিও রেকর্ড লার্নারের কাছে পৌঁছে যাচ্ছে। ভিডিও ক্লিপ বা ভিডিও রেকর্ড আকারে আমরা পাঠাতে পারি। একই রকমভাবে বিভিন্ন রকমের ছবি বা ইমেজ তুলে সেই ইমেজগুলোকে আমরা লার্নারের কাছে পাঠিয়ে দিতে পারি। লার্নার সেগুলোকে দেখে নিয়ে সেগুলোকে ডিকোড করার মাধ্যমে সেখান থেকে কিন্তু তাদের লার্নিংয়ের কাজটি সম্পন্ন করতে পারে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ বা স্টাইল অফ লার্নিং, মোবাইল লার্নিংয়ের যে স্টাইল রয়েছে সেটি হচ্ছে টাইম অ্যান্ড লোকেশন ফ্লেক্সিবল অ্যাপ্রোচ। অর্থাৎ কোনো লার্নার যদি মনে করেন যে মধ্যরাত্রিতে তার লার্নিংয়ের কাজটি সম্পন্ন করতে পারবে, কোনো লার্নার যদি মনে করে একদম ভোরবেলাতে সে তার লার্নিংয়ের কাজটি করতে চায়, সেও করতে পারবে। সুতরাং এখানে টাইমের বা লোকেশনে সে লার্নার যদি মনে করে যে সে তার নিজের বাড়িতে বসে বসে তার লার্নিংয়ের কাজটি সম্পন্ন করতে পারবে। একই রকমভাবে লার্নার যদি মনে করে যে হোস্টেলে নয় অন্য কোনো জায়গায় তার সুবিধা মতো কোনো নির্দিষ্ট পছন্দসই কোনো জায়গা থেকে সে তার লার্নিংয়ের কাজটি করতে চায়, সে করতে পারবে। সুতরাং টাইম এবং লোকালিটি বা লোকেশনের যে বিষয়টি সেটি কিন্তু ফ্লেক্সিবল থাকে, সেখানে কিন্তু কোনো রকমের রিজিডিটি থাকে না। এরপরে যে অ্যাপ্রোচটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোচ অফ 4 Cs বাই মোবাইল টেকনোলজি। অর্থাৎ মোবাইল টেকনোলজির মাধ্যমে এই 4 রকমের সিকে যথার্থভাবে মেনটেন করা হয়। কী ধরনের কাজ করা হয়? যেমন এখানে কন্টেন্ট ডিজাইন, কন্টেন্ট ডেলিভার করা, এবং একই রকমভাবে টোটাল যে অ্যাক্টিভিটি অর্থাৎ লার্নিং এবং টিচিংয়ের যে কাজটি হচ্ছে সেই কাজটিকে ক্যাপচার করা হবে, অর্থাৎ সেটাকে রেকর্ডিং করার একটা অপশান থাকবে। একই রকমভাবে এরকম বহু বিষয়বস্তু, অর্থাৎ যেমন লার্নারদের পারফরমেন্স থেকে শুরু করে লার্নারের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বা তাদের যে ফিডব্যাক দেওয়া কিংবা টিচারদের ইনফরমেশন প্রোভাইড করা, সমস্ত বিষয়গুলোকে কম্পিউট করবে, সেগুলিকে ক্যালকুলেট করবে, সেগুলিকে যথার্থভাবে অর্গানাইজড করবে, সেগুলিকে যথার্থভাবে প্রসেসিং করতে সাহায্য করবে এই মোবাইল টেকনোলজি। পাশাপাশি কমিউনিকেশনের যে বিষয়টি সেটিও কিন্তু এখানে মুখ্য একটি অ্যাপ্রোচ হিসেবে গুরুত্ব পেয়েছে। অর্থাৎ 4C অ্যাপ্রোচ যদি বলা হয়, অর্থাৎ মোবাইল টেকনোলজির 4 রকমের প্রয়োগ এখানে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। একটি হচ্ছে কন্টেন্ট ডিজাইন করা, কন্টেন্ট ডেলিভার করা, ক্যাপচারিং করা, টোটাল হোল প্রসেসটাকে ক্যাপচার করা এবং কম্পিউট করা, এবং পাশাপাশি হচ্ছে কমিউনিকেট করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে বিশেষ রূপে গুরুত্ব পাবে। এরপরে আমরা সবার শেষে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গুরুত্ব, মোবাইল লার্নিংয়ের গুরুত্ব। আজকে 21শ শতাব্দীর দ্বিতীয় দশকে আমাদের মোবাইল লার্নিংয়ের কী গুরুত্ব রয়েছে, যখন সমগ্র বিশ্বজুড়ে বর্তমান অবস্থায় কোভিড-19-এর জন্য যে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে, এরকম পরিস্থিতিতে
আমরা কি কি গুরুত্ব জায়গা রয়েছে এই মোবাইল লার্নিংয়ের মাধ্যমে, কোন কোন দিকগুলো, কোন কোন প্রয়োজনীয়তা দিকগুলোকে আমরা পূরণ করতে পারি সেগুলি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। প্রথমে যেটি বলা হয়েছে এফেক্টিভ লার্নিং পসিবিলিটিস বাই মোবাইল টেকনোলজিস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে যে মোবাইল টেকনোলজিকে যথার্থভাবে কাজে লাগিয়ে লার্নিংকে কিন্তু এফেক্টিভ করা যে সম্ভাবনা রয়েছে সে সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে ট্র্যাডিশনাল বা নর্মাল যে ক্লাসরুম সিচুয়েশন বা ফর্মাল ক্লাসরুম সিচুয়েশন, সেই নর্মাল বা ফর্মাল ক্লাসরুম সিচুয়েশনে যে সমস্ত ড্রব্যাকস বা যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সে সমস্যাগুলোকে মিনিমাইজ করে দিয়ে লার্নিংকে এফেক্টিভ করার যে সম্ভাবনা, সে সম্ভাবনা কিন্তু এই মোবাইল টেকনোলজিতে রয়েছে। সেই মোবাইল টেকনোলজিকে যথার্থভাবে কাজে লাগিয়ে এখানে কিন্তু লার্নিং পসিবিলিটিসকে এফেক্টিভ করা যায়। একই রকমভাবে মোবাইল লার্নিংয়ের মধ্য দিয়ে টিচিং পসিবিলিটিসকেও কি এফেক্টিভ করা যায়। এফেক্টিভ কথাটির অর্থ হচ্ছে যে উদ্দেশ্যে টিচিং হচ্ছে এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য যে সময় এবং অর্থ যে ইনভেস্ট করা হচ্ছে বা কাজে লাগানো হচ্ছে, খরচ করা হচ্ছে, সেটি যাতে যথার্থভাবে মেনটেন হয় সেটিকে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে ফোকাস করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে টিচিং পসিবিলিটিস রয়েছে, টিচিংকে এফেক্টিভ করার জন্য টিচিং যে পসিবিলিটিস, সেই যে টিচিং যে এফেক্টিভ হবে কি হবে। এরপর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এফেক্টিভ কারিকুলাম ট্রানজাকশন বাই মোবাইল টেকনোলজি। অর্থাৎ মোবাইল টেকনোলজির মাধ্যমে আমরা কারিকুলাম ট্রানজাকশনের কাজটি কিন্তু এফেক্টিভ করতে পারবো। অর্থাৎ যে নির্দিষ্ট কোর্সের জন্য কারিকুলাম ডিজাইন করা হয়েছে বা একটি কারিকুলামের অন্তর্ভুক্ত যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি বা এফেক্টিভলি ট্রানজাক্ট করা বা সেগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে মোবাইল টেকনোলজি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা যায়। এক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেমস যেগুলো ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা দেখতে পাই সেই প্রবলেমগুলোকে যেমন উপেক্ষা করা যায়। যেমন এ প্রসঙ্গে আমি বলতে চাই, যেমন ধরা যাক যে নর্মাল ক্লাসরুম সিচুয়েশনে ব্যক্তির বা ছাত্রদের বা শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে নীতিটি সেটি সেখানে বর্তমান থাকার জন্য অনেক সময় বহু সংখ্যক শিক্ষার্থী কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে না বা কোলাবোরেটিভ মাইন্ডসেট কিন্তু তাদের মধ্যে থাকে না, তাদের মধ্যে অ্যাক্টিভনেসটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। এই মোবাইল টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে তাদেরকে কিন্তু অ্যাক্টিভ করানো যায়, তাদেরকে পার্টিসিপেটিভ করানো যায়, তাদেরকে এফেক্টিভ রেসপন্সে বা ফিডব্যাক প্রোভাইড করার ক্ষেত্রে উৎসাহিত করা যায়। এরকম বিভিন্ন রকমের কাজগুলি কিন্তু উপযুক্তভাবে মোবাইল টেকনোলজির মাধ্যমে বা মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। এরপরে যেটি বলা হয়েছে এফেক্টিভ রিমেডিয়াল এডুকেশন ডান বাই অ্যাপ্রোপ্রিয়েট মোবাইল টেকনোলজি। আমরা এই মোবাইল টেকনোলজির মাধ্যমে কিন্তু রিমেডিয়ালের বিষয়টি কিন্তু এক্সিকিউট করতে পারি, রিমেডিয়াল এডুকেশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি প্রোভাইড করতে পারি। কারণ এখানে বলা হচ্ছে যে যেহেতু অডিও আকারে, ভিডিও আকারে, টেক্সটের আকারে, ইমেজের আকারে লার্নিং কন্টেন্টগুলি লার্নারের কাছে প্রোভাইড করা হয় এবং যেহেতু এখানে আমরা দেখেছি সেখানে ইনফরমেশন পাঠানোর পাশাপাশি সেই ইনফরমেশনগুলোকে ক্যাপচার করে রাখা হয়, সেগুলোকে স্টোর করে রাখা হয়। স্টোর করে থাকার জন্য, সেগুলো রেকর্ডেড থাকার জন্য সেগুলোকে কিন্তু লার্নার যদি মনে করেন যে সেটিকে বারবার সেটি শুনতে চায় বা সেটিকে স্টাডি করতে চায়, সেটিকে দেখতে চায়, তাহলে কিন্তু সে দেখতে পাবে। এক্ষেত্রে তাদের যে ঘাটতির জায়গা, তাদের যে সংশয়ের জায়গাগুলি রয়েছে, সে সংশয়ের জায়গা বা ঘাটতির জায়গাগুলোকে কিন্তু সে নিজে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু মিনিমাইজ করতে পারবে বা সেখানে যে একটি খামতির জায়গা তৈরি হয় সেই খামতির জায়গাকে কিন্তু দূর করতে পারবে। সেই জন্য বলা হচ্ছে রিমেডিয়াল এডুকেশনকেও কিন্তু এফেক্টিভ করার ক্ষেত্রে মোবাইল লার্নিংয়ের একটি বিশেষ ভূমিকা বা বিশেষ গুরুত্ব রয়েছে। এরপরে আরেকটি বিষয় সম্পর্কে আমরা এখানে আলোকপাত করব, সেটি হচ্ছে এফেক্টিভ এডুকেশন বাই টাইম ফ্লেক্সিবল প্যারামিটার। এখানে অনেক সময় দেখা যায় কিছু অভাব অনটনের কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী অল্প পড়াশোনা চলাকালীন বিভিন্ন রকম সমস্যার জন্য তারা কিন্তু পড়াশোনা ছেড়ে দেয়। কারণ দেখা যায় যে সময়ে স্কুলিংয়ের বিষয়টি থাকে সেই সময়টাতে তাদেরকে কাজ করতে হয় অর্থ রোজগারের জন্য, সারভাইভ করার জন্য। সেরকম সময়ে কিন্তু তারা কিন্তু পড়াশোনাটা করতে পারে না। যদি আজকে মোবাইল লার্নিংয়ের একটা স্কোপ সেখানে এক্সিকিউট করা হয়, কোনো দেশের কোনো প্রদেশের এডুকেশন সিস্টেম বা একাডেমিক সিস্টেমে যদি এই মোবাইল টেকনোলজিকে ইনকালকেট করা যায় বা ইনকর্পোরেট করা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু একটা টাইম ফ্লেক্সিবিলিটি কিন্তু তারা পাবে এবং সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত অঞ্চলগুলিতে সময়ের জন্য ড্রপ আউট রেট অনেক হাই হয়ে গেছে, সে সমস্ত অঞ্চলের ড্রপ আউট রেটকে কিন্তু ডিক্রিজ করা সম্ভব হবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে যে গুরুত্বপূর্ণ জায়গাটি রয়েছে সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ
মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে যে এফেক্টিভ এডুকেশন বাই জিওগ্রাফিক্যাল ফ্লেক্সিবিলিটি ইন এডুকেশন। একই রকমভাবে বলা হয়েছে যে ভৌগোলিক বন্ধুরতা বা ভৌগোলিক দূরত্ব কিন্তু একটি অনেক ক্ষেত্রে ড্রপ আউট রেটকে বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কারণ হয়। যেমন আমরা জানি যে যদি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সবসময় সমস্ত জায়গায় সমস্ত ভৌগোলিক পরিমণ্ডলও কিন্তু থাকে না, উপস্থিত থাকে না। এরকম পরিস্থিতিতে যদি মোবাইল টেকনোলজি বা মোবাইল এডুকেশনের ব্যবস্থা থাকে বা মোবাইল লার্নিংয়ের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে জিওগ্রাফিক্যালি যে সমস্ত ব্যারিয়ার্স বা জিওগ্রাফিক্যাল যে সমস্ত কনস্ট্যান্টসগুলো এডুকেশনের ক্ষেত্রে বাধা হিসেবে আত্মপ্রকাশ করে, সে সমস্ত বাধাগুলোকে কিন্তু আমরা দূর করতে পারবো। এরপরে যেটি সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে প্রভিশন অফ এফেক্টিভ কারেকশান ইন টিচিং অ্যান্ড লার্নিং। শিক্ষণের ক্ষেত্রে যে সমস্ত কারেকশানের দরকার রয়েছে, একই রকমভাবে লার্নিংয়ের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোকে কারেক্ট করা বা সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই সংশোধনের কিন্তু একটা স্কোপ এই ক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপর এখানে যেটিকে বলা হচ্ছে সে এফেক্টিভ কারেকশানের কিন্তু একটা স্কোপ রয়েছে। অর্থাৎ টিচার যদি মনে করেন যে কন্টেন্ট লার্নারের কাছে পৌঁছে দিয়েছেন ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল হিসেবে, সেই কন্টেন্টকে কিন্তু যথার্থ রূপে তিনি কিন্তু রিডিজাইন করতে পারবেন বা সেটাকে কারেক্ট করতে পারবেন। কারেক্ট করার ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ সুযোগ বা অপরচুনিটি সেখানে রয়েছে। একই রকমভাবে লার্নার যখন লার্ন করতে গিয়ে কোনো কারণে যদি গ্যাপ সৃষ্টি হয় বা কোনো রকমের ক্রাইসিস বা সমস্যার সৃষ্টি হয়, সে সমস্যাটাকে কিন্তু মিনিমাইজ করার ক্ষেত্রেও লার্নার কিন্তু নিজেকে সে কারেক্ট করতে পারে। বিভিন্ন রকমের অ্যাপ্রোচ বা বিহেভিয়ারের যে জায়গাগুলি, সেগুলি কিন্তু সে কারেক্ট করতে পারে। এরপরে যে জায়গাটি সম্পর্কে বলা হয়েছে এফেক্টিভ কমিউনিকেশন ফর দ্য ফুলফিলমেন্ট অফ এডুকেশনাল অবজেক্টিভস ফুলফিলমেন্টের জন্য নর্মাল ট্র্যাডিশনাল ক্লাসরুমে যেটি অত্যন্ত অপরিহার্য বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে লার্নারদেরকে টিচারের সাথে এফেক্টিভলি কমিউনিকেশন করা দরকার। এই কমিউনিকেশন এফেক্টিভ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু টিচিং লার্নিংয়ের প্রসেস কিন্তু ইনকমপ্লিট থেকে যায়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু এডুকেশনাল অবজেক্টিভস ফুলফিল হয় না। যেহেতু এখানে ওয়্যারলেস সিস্টেম বা মোবাইল টেকনোলজির মাধ্যমে এই কমিউনিকেশন ক্রিয়াটি সম্পন্ন হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে লার্নারদের মধ্যে অ্যাক্টিভ হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে, এবং অ্যাক্টিভ হওয়ার জন্য তারা কিন্তু পার্টিসিপেটিভ হয়ে থাকে। তাদের মধ্যে পার্টিসিপেটিভ মাইন্ডসেট কিন্তু স্পেসিফিক্যালি এক্সপ্লোর হয়ে থাকে। সেটি কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনের জন্য অত্যন্ত অপরিহার্য, যেটি মোবাইল টেকনোলজির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এরপরে যে বিষয়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন বাই অ্যাসিনক্রোনাস অ্যাপ্রোচ। অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন বাই অ্যাসিনক্রোনাস অ্যাপ্রোচের মাধ্যমে আমরা জানি যে এখানে কিন্তু মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনের কাজটিও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি করা সম্ভব। এই মোবাইল লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু এটিও একটি তাৎপর্যপূর্ণ জায়গা বা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একই রকমভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে, সেটা হচ্ছে প্রভিশন অফ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ লার্নিং রিসোর্সেস। যে সমস্ত শিক্ষণের যে সম্পদ রয়েছে, সে লার্নিং রিসোর্সগুলি রয়েছে, সে লার্নিং রিসোর্সগুলিকে ম্যাক্সিমাম লেভেলে ইউটিলাইজ করার একটা কিন্তু সম্ভাবনা বা সুযোগ আমরা এই ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাই। অনেক সময় দেখা যায় যে প্রচুর রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করা সম্ভব হয়ে ওঠে না। আর এই না সম্ভব হয়ে ওঠার জন্য এডুকেশনাল যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে বা এডুকেশনাল অবজেক্টিভসগুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলো প্রপারলি এক্সিকিউট করা সম্ভব হয় না, বা সেই অবজেক্টিভসগুলো কিন্তু যথার্থভাবে পূরণ করা সম্ভব হয় না। সেই জন্য মোবাইল লার্নিং হচ্ছে এমন একটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে বা অ্যাপ্রোচের মাধ্যমে যে লার্নিং রিসোর্সগুলি রয়েছে, সেই রিসোর্সগুলিকে এফেক্টিভলি ইউটিলাইজ করা যায় এবং ম্যাক্সিমাম লেভেলে ইউটিলাইজ করা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আপনারা এতক্ষণ গুরুত্ব সহকারে বিষয়টি শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।